আমন্ত্রণ ২৪ ঘন্টায় ২৪ ঘন্টার আজকের আলোচনার বিষয় উচ্চ আকাঙ্ক্ষায় মৃত্যুর ঝুঁকি। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। দর্শক, ২৪ ঘন্টায় এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত আছেন আজকের স্টুডিওতে। আমাদের সাথে আছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জামির, সাবেক প্রধান তথ্য কমিশনার ও কূটনীতিক বিশ্লেষক। আমাদের সাথে আছেন জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, শ্রম অভিবাসন বিশ্লেষক। আমাদের সাথে আছেন ডক্টর জালাল উদ্দিন শিকদার, সহযোগী অধ্যাপক ইউল্যাব ও গবেষক, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট, রামরু। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, অভিবাসন ও মানব পাচার প্রেক্ষাপটে সর্বশেষ নতুন যে তথ্য আমাদের কাছে, তাতে তিউনিসিয়ায় যে ভয়াবহ নৌকাডুবির ঘটনা, তাতে ৩৯ জন বাংলাদেশের মৃত্যুর তথ্য এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। এবং এই বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে দেশে এবং বিদেশে, এবং এর প্রেক্ষাপটে নানা ধরনের বিষয় নিয়ে দেশের মধ্যেও আলোচনা চলছে। এবং কোথায় আমাদের দুর্বলতা, কী কারণে ঠেকানো যাচ্ছে না, তা নিয়ে নানাবিধ আলোচনা এখন চলমান। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা শুরুতেই আসতে চাই জনাব এম জামির, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে মানব পাচার, প্রাণহানি এবং বাংলাদেশের নাম চলে আসে, আমরা সাম্প্রতিক সময়ে জানছি যে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, এই তিন দেশ থেকেই বেশিরভাগ মানুষ যাচ্ছেন এবং এই পথে প্রাণ হারাচ্ছেন, যেটা সার্বিকভাবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভাবমূর্তির জন্য মনে হয় খুব একটা শুভকর নয়। কিন্তু আমরা কেন এটাকে থামাতে পারছি না বা কোনোভাবে আটকাতে পারছি না? আপনাকে ধন্যবাদ। বিশেষ করে আমার সঙ্গে যে দুইজন আছেন, তারা এ ব্যাপারে যথেষ্ট আমার চেয়ে বেশি জানেন এবং দে আর মোর ইনভলভ প্র্যাকটিক্যাল টার্মস। কিন্তু আমি সার্বিকভাবে ফিলোসফিক্যালি যেটা বলছি সেটা হচ্ছে, এই যে ভাগ্য অন্বেষণের প্রয়োজনে যারা এই মরণ যাত্রা শুরু করে এবং যায় এবং তাদের শরীর সমাধি হয় এবং ভূমধ্যসাগরে তাদের, বলবো আমি, তাদের ভাগ্য ডুবে গেছে। এখন এই সার্বিক প্রেক্ষিতটাকে আমাদেরকে তিন ভাগে ভাগ করা উচিত। সেটা শুধু ভূমধ্যসাগরের ব্যাপার নয়। আমরা জানি গত বছরের এবং তার আগের বছরেও অনেকে যারা গেছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে, কিংবা রাখাইন প্রদেশ থেকে যারা এসেছিল মিয়ানমার থেকে, তারাও সঙ্গে ছিল অনেকে। তারা মালয়েশিয়ার থেকে কিছু দূরে ইন্দোনেশিয়ার জঙ্গলের কাছে তারাও নৌকাডুবির কারণে বেশ কয়েকজন মারা যায়। পরবর্তীতে আরও কয়েকজন পাওয়া যায়, দেহটেও পাওয়া যায়, দেহাবশেষ পাওয়া যায়, যারা কিনা চেষ্টা করেছিল সিঙ্গাপুরের দিকে যেতে। এবং কিছু কিছু ব্যক্তি যারা ব্রুনাই পর্যন্ত পৌঁছেছিল, যারা কিনা যাওয়ার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়ার দিকে, তাদেরও দেহাবশেষ পাওয়া যায়। কিন্তু এটা হচ্ছে কেন, সেটাই প্রশ্ন। যে ভাগ্য অন্বেষণে এই যে যাত্রা, সেই যাত্রাটার পিছনে দেখা যাচ্ছে যে এগেন তিনটে ধাপ আছে। একটা ধাপ হচ্ছে যারা মনে করছে যে যদি কোনো কারণে কোনোভাবে তারা বিদেশে পৌঁছতে পারে, বিদেশ মানে তারা ভাবছে যেখানে আগে ভাবা হতো যে আমরা যদি কোনো মতে মধ্যপ্রাচ্যে পৌঁছতে পারি, এখন ইউরোপ, এখন মধ্যপ্রাচ্যের যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে গত ৪-৫ বছর ধরে, এখন ইরাকে, সিরিয়ায়, তারপরে লেবাননে, বিভিন্ন জায়গায় যা হয়েছে, ইয়েমেনে বিভিন্ন জায়গায় যা হয়েছে, তার কারণে তারা বলছে যে ওখানে তো থাকা যাবে না, যারা ছিল ওখানে, আমরা ওখান থেকে যাত্রা করে চেষ্টা করব যাতে করে টার্কির মাধ্যমে আমরা যেতে পারি ইউরোপে। এবং আরও অনেকে যারা আছে, যারা কিনা চলে গেছিল ওখান থেকে পালিয়ে কোনো মতে লেবাননে, এবং লেবানন থেকে পালিয়ে মিশরে, মিশর থেকে আবার তারা পালিয়ে জলপথে এবং স্থলপথে তারা গেছিল প্রথমে লিবিয়ায় বেনগাজির দিকে এবং পরবর্তীতে ট্রিপলির দিকে, এবং সেখান থেকে তারা আবার গেছে চেষ্টা করে টিউনিসিয়ায়। এই একই প্রক্রিয়া কিন্তু সম্পৃক্ত হয়েছে ব্যক্তিবর্গ যারা কিনা ছিল নিজেরে, কিংবা ছিল ক্যামেরুনে, কিংবা ছিল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কিংবা সুডানে, দারফুরের ওই দিক থেকে। তো এরা সার্বিকভাবে চেষ্টা করছে, ভাবছে যদি কোনো মতে আমরা ওপারে পৌঁছতে পারি তাহলে আমাদের
প্রথমে একটু অসুবিধা হবে, সুবিধা থাকবে না, কিংবা আমি আরেকটা শব্দ ব্যবহার করি, বেসুবিধা হবে, যেখানে কিনা আমরা মারা যাব না, তবে আমরা আর কিছুদিন পরে ওরা আমাদেরকে ছেড়ে দেবে, তখন আমরা ওখানে সম্পৃক্ত হয়ে কাজকর্ম যা কিছু করার একটা সম্ভাবনা আছে। মানে কি ব্যাপারটা কি স্যার, মানে কষ্টের সৃষ্টি শুধু পার হয়ে যাওয়াটা, পাশে যেতে পারলেই কিছু কষ্টের একটা? কারণ হলো তারা দে আর রিসিভিং অ্যাসিওরেন্স যে তাদের আত্মীয় স্বজন যারা ওখানে গেছেও পারে। আমি এই কারণে বলছি আপনাকে, দেখেন 1997 সালে তখন আমি রাষ্ট্রদূত ইটালিতে, তখন সেই সময় রোমানো প্রোডি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে বাংলাদেশে নিয়ে এসেছিলাম আমি ওনাকে। রোমানো প্রোডি ইউরোপিয়ান কমিশনেরও প্রেসিডেন্ট হয়েছিলেন পরে, আমি যখন ব্রাসেলসে রাষ্ট্রদূত। তারা একদিন আলোচনার প্রেক্ষিতে তিনি ছিলেন এবং তার সঙ্গে আরও দুজন ছিলেন ইটালিয়ান যারা মন্ত্রী, আমরা সব বসলাম। বসার পরে ওরা বললেন ঠিক আছে, আমরা এবারের মতো ফিলিপিন্স থেকে, ভারত থেকে, চায়নার থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কার থেকে আমরা যারা অভিবাসন প্রক্রিয়া ব্যতিরেকে ঢুকেছে কোনো মতে, তাদেরকে আমরা চেষ্টা করব, তারা যে প্রপার পাসপোর্ট দেখাতে পারে তাহলে আমরা তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেবো। সেই করে কিন্তু তখন 1997 সালে আমরা প্রায় 7,000 বাঙালিকে উই গেভ দেম সিটিজেনশিপ। কিন্তু এখন সময় তাদের কারণে আবার এখন বেড়ে বাংলাদেশের সংখ্যা কিন্তু ইটালি এবং তার নিয়ার ইটস অলমোস্ট 90,000, বিগ অ্যামাউন্ট। বিগ অ্যামাউন্ট। ভারত হয়ে গেছে প্রায় আবার 1.5 লাখ, শ্রীলঙ্কা হয়েছে প্রায় 70,000, চীন থেকে হয়েছে প্রায় নিয়ারলি 1.5 লাখ। তারা এখন কোনো অবস্থাতে রিসিভ করার পর্যায়ে নেই না, কিন্তু ওরা বলছে এখানকার তাদের আত্মীয় স্বজনদেরকে, তোরা যদি কোনো মতে চলে আসতে পারিস আর চিন্তা করার দরকার নেই, আমরা দেখাশোনা করবো। স্যার আমি আপনার কাছে আবারও আসবো আলোচনায়। আমি একটু এই পর্যায়ে আসতে চাই ডক্টর জালাল আপনার কাছে। স্যার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা আমাদেরকে তুলে ধরলেন অত্যন্ত চমৎকারভাবে। আমি আপনাকে জানতে চাই যে আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে তো আমাদের স্থানীয় কিছু ব্যাপার আছে, কারণ যারা এই ভয়াবহ ঘটনায় যারা প্রাণ হারালেন, আমরা বেশিরভাগই জানতে পারছি সিলেট অঞ্চলের সুনামগঞ্জের অনেক যুবক আছেন, অনেক সচ্ছল পরিবারের ছেলেপেলেও আছেন যারা 10, 12, 15 লাখ টাকা খরচ করে এই মরণ পথে তারা পা বাড়িয়েছেন। কেন তারা পা বাড়াচ্ছে, আর আসলে আমরা কোনোভাবে কেন ঠেকাতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আসলে আমি কয়েকটা জিনিস মানে নেটওয়ার্কটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে বাংলাদেশে নেটওয়ার্ক, সেটা ভিতরে ঢাকা, সিলেট থেকে গ্রামে, এটা হচ্ছে একটা নেটওয়ার্কটা আপনার বিস্তৃত হয়েছে আপনার তুর্কি এয়ারপোর্টে, দুবাই, কাতার, সেখান থেকে ইজিপ্ট, সুদান, ইথিওপিয়া, লিবিয়া, তারপর তিউনিসিয়া, মরক্কো। 3টা পয়েন্টে কিন্তু ঢোকার চেষ্টা করে। একটা হচ্ছে তিউনিসিয়া পয়েন্ট, লিবিয়া পয়েন্ট, আর একটা হচ্ছে আপনার মরক্কো। আর এই সাইড হচ্ছে তুরস্ক হয়ে আপনার আলবেনিয়া, মেসিডোনিয়া, এগুলোর থেকে আপনার ইউরোপে ঢুকে, এটা ইস্টার্ন ব্লক, বলকান এরিয়াতে বলে টোটাল 6টা পয়েন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইরেগুলার মাইগ্রেশন যেটাকে আমরা বলি, এটা কিন্তু সবসময় ছিল, কিন্তু আমরা দিন দিন দেখছি যে এটা আপনার বিশাল সংখ্যাটা আপনার অনেক বেড়ে যাচ্ছে। এর মূলত কারণগুলো যদি আমরা দেখি, তারপরে প্রথম কারণটা আমরা বের হয়ে আসে, আমাদের যে রেগুলার যে মার্কেটটা আছে, লেবার মার্কেট, যেটা মনে করেন মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলোতে, সে মার্কেটগুলো কিন্তু সংকুচিত হয়ে আসছে। এখন কিন্তু আমাদের কিন্তু আগের মতো কিন্তু কোনো নতুন বাজারও কিন্তু আমরা সৃষ্টি করতে পারি নাই, যেখানে আমরা 6 থেকে 7 লক্ষ লোক করে পাঠাচ্ছি, তাই না? আগে 2012 আগে দেখা গিয়েছে আমরা 11, 12, 15 লাখ পর্যন্ত আমরা লোক পাঠিয়ে পেয়েছি। তাহলে যখন মার্কেটটা যখন সংকুচিত হয়ে যায়, রেগুলার ফ্লোটা যখন চাপে পড়ে, তখন ইরেগুলার ফ্লোটা বেড়ে যায়। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে যে আপনার প্রতি বছরই আমাদের প্রায় 10 লক্ষ লোক আগে যেত, কিন্তু আমাদের প্রতি বছর প্রায় 26 লক্ষ লোক কিন্তু আমরা জব মার্কেটে ঢুকছে। সেই আন্দাজে কিন্তু যে মানে জব কিন্তু সেভাবে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট কিন্তু হচ্ছে না। তাহলে এটাও কিন্তু একটা কারণ। তৃতীয় কারণটা হচ্ছে একটা পিয়ার প্রেশার স্যার অলরেডি অর্ধেক বুঝিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যেমন আমাদের ভিতরে যারা মনে করেন মিডল ইস্টে যারা কাজ করতো, তাদের কাজ কিন্তু হারিয়ে ফেলেছে বেশিরভাগ, তাই না? অত বেতন অনেক কমে গিয়েছে। তারা আপনার কি করলো, আপনার এই ইউরোপে ঢোকার জন্য এই 6টা রুটকে তারা বেছে নিল এইখান থেকে। কিন্তু তারা যখন মাইর খেলো অথবা ঢুকতে পারলো না, তারা করলো কি, ওইখানকার ক্রিমিনাল নেটওয়ার্কের সাথে তারা যুক্ত হয়ে গেল, যেটা আমাদের স্টাডিতে আছে। এই ক্রিমিনাল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে তারা তখন আপনার এই এলাকাতে খবর পাঠায়। মনে করেন এই যে সিলেট এলাকাটা বলি, যে খবর পাঠায়। আমি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনার কাছে, এটা সিলেট এলাকায় কেন? সিলেট এলাকা আরো বড় এলাকা আছে, কারণ সিলেট এলাকায় তাদের কাছে পয়সা আছে। কারণ মাইগ্রেশন যেটা হয়, যে তোমাকে মিডল ইস্টের, সেটাও কিন্তু কস্ট কিন্তু আপনার 6 থেকে 7 লাখ এখন সৌদি আরবে যে চলছে, কিন্তু নর্মালি কিন্তু 3 লাখ থেকে 4 লাখ হওয়ার কথা। গরিব মানুষেরা 3-4 লাখ টাকা ম্যানেজ করতে পারে, কিন্তু আপনার ইউরোপে মাইগ্রেশন হচ্ছে 8 থেকে 10 লাখ লাগে, ক্ষেত্র বিশেষে 12 লাখ। তাহলে দেখতে হবে যে কারা যাচ্ছে, বিপদের পরে আবারও তাকে
টাকা পাঠাতে হচ্ছে, হ্যাঁ টাকাটা, তাহলে আপনার সিলেটটা হচ্ছে আপনার ওয়েল অফ একটা একটা জেলা, কাজে এখানে মানুষের কাছে পয়সা আছে, এটা হচ্ছে লন্ডনী কানেকশন বলেন, যেভাবে আমেরিকা কানেকশন বলেন, সে তারা এই মাইগ্রেশন কস্টটা বেয়ার করতে পারবে, সেটা ঢাকার ছেলেরাও পারবে, কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রে এটা খুব টাফ হবে। এই ক্রিমিনাল নেটওয়ার্কের ভিতর থেকে আপনার তখন তারা টেলিফোনে খবর পাঠায় যে ইউরোপে যাওয়া যাচ্ছে, পথ খুব সোজা, দেখা যাচ্ছে যে এই দালাল অথবা নেটওয়ার্কে হয়তোবা তার ওই পরিবারের, হয়তোবা তার বোন জামাই, যে মানে কেন আমি এই যে দালাল সিস্টেম বলেন অথবা ক্রিমিনাল কেন আমি স্টপ করতে পারছি না, দেখা যায় নিজ পরিবারের সদস্যরা আপনার এই দালালটা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু তারা বিলিভ করতেছে যে হ্যাঁ যাওয়া যাবে। অথবা মনে করেন কেউ একজন ইউরোপে পৌঁছাইতে পারছে, পৌঁছানোর পরে সে টেলিফোন করতেছে, বলতেছে যে আমি খুব ভালো অবস্থায় আছি, আমি আমার সুন্দর মতো পৌঁছাইতে পারছি, এইটা তখন এলাকায় একটা পিয়ার প্রেশার কাজ করে, তখন তার নিজ পরিবার তার ভিতরে একটা প্রেশার করে, ফিল করে যে না ও যদি যেতে পারছে তাহলে আমি পারবো না কেন। তো এইভাবে তখন ওই মিডল ম্যান অথবা দালাল বলেন ক্রিমিনাল তখন তার সাথে কন্ট্যাক্টে আসে। এবং আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের লেটেস্ট রিপোর্টগুলো দেখেন, 4টা কান্ট্রিকে আইডেন্টিফাই করছে যারা হচ্ছে হিউম্যান স্মাগলারকে সবচেয়ে বেশি প্রমোট করছে, ইউরোপিয়ান ইউনিয়নের রিপোর্ট, এর ভিতরে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দেম। এটা কারা? যারা ইউরোপিয়ানে বাংলাদেশি ডায়াসপোরা, মানে কত নম্বরে বাংলাদেশ 4 নম্বরে আছে, বাংলাদেশ, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইন্ডিয়া আছে, আর হচ্ছে বাংলাদেশ, আর লাস্টে হচ্ছে পঞ্চম হচ্ছে শ্রীলঙ্কা। তার মানে কি এই ইউরোপের রিপোর্টে যদি এরকম ভাবে বারবার বাংলাদেশে যদি নামটা আসে, এটা এখানে ইউরোপের কিন্তু অনেক জিএসপি সুবিধা অনেক কিছু আছেন, যেখানে তারা দেখে যে এখানে টিআইপি র্যাঙ্কিং কিরকম, কোনো অবস্থাতেই এটা ইতিবাচক হতে পারে না আমাদের জন্য। স্টেটের ইমেজেস। আমি আপনার কাছে আরেকটু ফিরতে চাই, আমি একটু আসতে চাই জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, আপনার কাছে। আপনি শ্রম অভিবাসন, নিরাপদ অভিবাসন নিয়ে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমরা তো অনেক দিন থেকেই শুনছি যে আসলে আমরা শ্রমিকদের এই যাত্রা পথটাকে নিরাপদ করা, তাদের এই যে ঝুঁকিগুলোকে হ্রাস করার, এটা যেমন সরকারি পর্যায়ে থেকে কাজ চলছে, আপনারাও অনেক কাজ করছেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, আমরা কিছুতেই পারছি না, এবং বারবার যে ঘটনাগুলো ঘটছে এটা আমার কাছে মনে হয় শুধুমাত্র প্রাণহানিই ঘটছে না, বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্মানটা অনেক নিচুর দিকে নিয়ে যাচ্ছে। কেন আমরা পারছি না? যেটা জালাল ভাই এবং জামির স্যার বললেন, সেটির মধ্যে আমি যেটি বলি সেটি হচ্ছে যে যুক্ত করি, অতি সম্প্রতি তিউনিশিয়া, তুরস্ক এবং লিবিয়াটা একটা হাবে পরিণত হয়েছে। সে হাব থেকে কিন্তু ইউরোপে এবং ইতালিতে যাবার যে যাত্রাটা, সেটি বাংলাদেশের এই যারা উচ্চবিলাসী তরুণরা তারা কিন্তু বেছে নিয়েছে। এখন দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা তিউনিশিয়া হয়ে বা তুরস্ক হয়ে বা যারা লিবিয়া হয়ে এই বোটে করে যারা ইউরোপের জন্য যাচ্ছে বা ইটালি যাওয়ার চেষ্টা করছেন, তারা কেউই কি এখান থেকে কি নৌকায় করে সেখানে গিয়েছে, বোটে করে সেখানে গিয়েছে? তারা প্রত্যেকে তো আমাদের ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টগুলি হচ্ছে, ঢাকা হোক, সিলেট হোক, চট্টগ্রাম হোক, যে কোনো এয়ারপোর্ট দিয়ে তারা গিয়েছে। ইন্ডিয়া হয়ে তাদের যাওয়া, ইন্ডিয়া কলম্বো হয়ে তাদের যাত্রাপথ আর কি, তারা দুবাই হয়েও যায় আর কি। এখন যে প্রশ্নটা হচ্ছে যে যখনই কেউ এরকমভাবে যাবার চেষ্টা করে, আমাদের কিন্তু সেই জায়গার নজরদারিটা এখন বাড়াতে হবে। যেমন সবচেয়ে বড় যেটা, যে ইন্ডিয়া হয়ে যাওয়াটা কিন্তু অত সোজা না, তারা সবচেয়ে বেশি যায় দুবাই হয়ে। তারা কি করে যে দুবাই হয়ে যাবার পূর্বে তারা 2টা ভিসা কালেকশন করে। একটা ভিসা হচ্ছে দুবাইয়ের ভিসা, আর একটা হচ্ছে দুবাই থেকে তারা আরেকটা কান্ট্রি, থার্ড কান্ট্রি তারা ভিসা রাখে। এগুলি সব পেপার ভিসা, কোনো স্ট্যাম্পিং ভিসা না, পাসপোর্টে ভিসা থাকে না, পেপার। দুবার ভিসা আপনারা জানেন যে পেপার ভিসা। তো দুবাই পর্যন্ত গিয়ে, দুবাই পর্যন্ত যাবার পরে দালালরা তাদেরকে সেখানে 1-2 দিন রেখে সেখান থেকে আবার হোল্ড করে আইদার তুরস্কের জন্য অথবা আপনার তিউনিশিয়ার জন্য অন্য একটা ভিসায় তাদেরকে প্লেনে উঠায়। আবার অনেক সময় দেখা যায় যে দুবাইতে তাকে ফেলে চলে যাচ্ছে, আবার মুক্তিপণ হিসেবে টাকা আদায় করছে, সে না খেয়ে থাকছে, এই ধরনের ঘটনা ঘটতে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ধরনের মরণযাত্রা যদি বন্ধ করতে হয়, প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই কর্মীদেরকে কিভাবে আমরা দুবাই নিয়ে যাচ্ছি। সেখানে আমাদের এয়ারপোর্ট, আপনি কি দুবাইকেই প্রথম টার্গেট দুবাইটা হচ্ছে মেইন টার্গেট, দুবাইটা হচ্ছে মেইন টার্গেট, এবং সেখান দিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে তারা যেয়ে থাকে। তো ওই যাবার পূর্বে যদি আমরা এখান থেকে আমরা যদি আর একটু স্ক্যানিং করতে পারি, দেখেন আপনাদের জানা আছে যে আমাদের যখন মালয়েশিয়ায় কর্মী প্রেরণটা বন্ধ ছিল, তখন প্রচুর মানুষ কিন্তু, প্রচুর লোক কিন্তু স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া চলে গিয়েছে, টুরিস্ট ভিসায় গিয়ে সেখানে মালয়েশিয়াকে পালিয়ে থেকেছে। দিন শেষে আপাতত মনে হচ্ছে তো মালয়েশিয়ায় গিয়েছে স্টুডেন্ট ভিসা, কিন্তু সেটা পাসপোর্টটা ফেলে দিয়ে যখন আনঅথরাইজড ওয়ার্কার হয়ে যাচ্ছে, এই চাপটা তো আমার সরকারের প্রতি, আমার রাষ্ট্রের প্রতি চাপটা তৈরি হচ্ছে। এবং সে যখন না খেয়ে মসজিদে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, আমার দেশে তো সম্মানহানি হচ্ছে, সে ড্রেনের পানি খাচ্ছে, সে কাজ পাচ্ছে না। তো এই যে তারা স্টুডেন্ট ভিসা চলে যাওয়া, একজনকে কিন্তু এয়ারপোর্টে আপনি দেখলেই বুঝতে পারবেন সে কি মালয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে আপনি বলতে পারবেন সে কি আসলে স্টুডেন্ট কিনা। তো ওই জায়গার মধ্যে আমি মনে করি যে আমাদের এই সক্ষমতাটা বাড়াতে হবে, এয়ারপোর্টের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের শুধুমাত্র যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের যে বিমান পর্যটন মন্ত্রণালয় আছে, এই 4টা মন্ত্রণালয়ের একসাথে সমন্বয়ে তাদের কাজ করতে হবে। কারণ যারা এয়ারপোর্ট দিয়ে যে ইমিগ্রেশন, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে ভিসা বা ওখানকার
বিভিন্ন বিষয় থাকে এবং এয়ারপোর্টের বিভিন্ন বিষয় থাকে, সেখানে এই 4টা মন্ত্রণালয় কিন্তু একসাথে কাজ করতে হবে। কিন্তু আমি ছোট্ট করে জানতে চাই, কেউ যদি দুবাই যাওয়ার পরে, দুবাইয়ের যদি তার ভিসা থাকে, দুবাই যাওয়ার পরে সে যদি আসলে অন্য পথের দিকে যেতে চান বা অন্য কোনোভাবে যদি তিনি নিজেকে ঝুঁকিগ্রস্ত করে যদি ঝুঁকি তিনি নিতে চান, সেটা কি সরকারের পক্ষে বা বাংলাদেশের পুলিশের পক্ষে আটকানো সম্ভব? অবশ্যই সেটা তাকে ইন্টারোগেট করতে পারি এয়ারপোর্টের মধ্যে, আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে সে আসলেই ট্যুরিস্ট কিনা। কারণ আপনার একটা পাসপোর্টের মধ্যে জীবনে কোথাও কোনো ভিসা নাই, আপনি হঠাৎ করে দুবাইতে যাচ্ছেন। যেমন দুবাইয়ের কথা বলি, আমি 5-6 মাস আগে আসছি, অত্যন্ত দুঃখজনক যে দুবাইতে অতি সম্প্রতি একটা নিয়ম চালু করেছে, নতুন নীতি করেছে যে বিজনেস ভিসা। দ্যাট মিনস আপনি বাংলাদেশি টাকা 1.5-2 লাখ টাকা ওখানে যদি একটা ডিপোজিট করেন, তাহলে আপনাকে একটা বিজনেস ভিসা দিচ্ছে। বাংলাদেশের প্রচুর লোকরা সেখানে বিজনেস ভিসায় গিয়েছে এবং আমি নিজে দেখেছি 5-7 জনকে বিজনেস ভিসায় গিয়ে রেস্টুরেন্টের সামনে বসে পান সিগারেট বিক্রি করছে, এবং সে 1 বছরের মধ্যে সে আনঅথরাইজড ওয়ার্কার হয়ে যাবে। যখন আনঅথরাইজড ওয়ার্কার হয়ে যাবে, সে পালিয়ে বেড়ার পর আবার সেখানে অ্যামনেস্টির জন্য যেতে হবে, আবার তাকে জেল হবে, নানা রকম ঘটনা ঘটবে। সুতরাং আমার এয়ারপোর্টে যখন আপনি ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন, আমার এয়ারপোর্ট অথরিটি সেটি নিশ্চয়ই একটু দায়িত্ব রয়েছে। আপনি দেখেন যারা ইলিগেল মাইগ্রেন্ট যায়, যারা ডিক্লেয়ার দিয়ে ইলিগেল মাইগ্রেন্ট যায়, তাদেরকে যত কম জিজ্ঞাসাবাদ করা এয়ারপোর্টে, যত জেরার মুখোমুখি কম হতে হয়, তার চেয়ে বেশি কিন্তু একটা লিগেল মাইগ্রেন্টকে জিজ্ঞেস করা হয় এয়ারপোর্টে, নানা তাকে প্রশ্ন করা হয়, এই করা। কিন্তু যে আনঅথরাইজডভাবে যায়, এরকম ট্যুরিস্ট ভিসা নিয়ে বা অন্য কোনোভাবে যায়, তাকে কিন্তু অতি সহজে কিন্তু প্লেন পর্যন্ত বসিয়ে দেয়। কারণ তার কারণটা হচ্ছে কি, এয়ারপোর্টের প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের একটা, আমি চক্র বলে শব্দটা খারাপ হবে, এক ধরনের একটা গ্রুপ থাকে, এটাকে বডি কন্ট্যাক্ট বলে। আপনার বডি কন্ট্যাক্ট 30 থেকে 60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা বডি কন্ট্যাক্ট থাকে। সেই বডি কন্ট্যাক্টটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে প্রশ্নটা হচ্ছে, যেটা স্যার বললেন বা আমরা বললাম, আমার দেশ তো দুর্ভিক্ষ হয় নাই, আমার দেশ তো কোনো যুদ্ধ লাগে নাই, আমার দেশে আমরা 11-12 লক্ষ রোহিঙ্গাকে আমরা খাওয়াচ্ছি। আমাদের তরুণরা কি কারণের জন্য এই ধরনের স্বপ্নযাত্রায় যাচ্ছে? সচ্ছল পরিবারের তরুণরা। এইটার জন্য আমাদেরকে এখন ভাবতে হবে যে আমাদেরও কিন্তু এক ধরনের যারা যায়, তাদেরও প্রতারিত হওয়ার একটা দারুণ রকম একটা মনে হয় যে মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। সে জানে এই পথ অত্যন্ত দুর্গম, এই জঙ্গল দিয়ে, এই পাহাড় দিয়ে, এই সমুদ্র দিয়ে তার মৃত্যুর ঝুঁকি অনিবার্যভাবে রয়েছে, মারা যেতে পারে। ওখানে আমাদের তাদেরকে কাউন্সেলিং করতে হবে। যারা তাদেরকে উৎসাহিত করছে, তাদেরকে ধরতে হবে যে কী কারণের জন্য ওদেরকে উৎসাহিত করছে, এদের স্বপ্ন দেখাচ্ছে। আর যেটা জালাল ভাই এবং স্যার বললেন, সেখানে কিন্তু একেবারেই সত্যি, ওখানে যারা ভালো আছেন তারা কিন্তু এদেরকে বলে তুমি কোনো রকম ভাবে চলে আসো, প্রলুব্ধ করে। কিন্তু আসলে কিন্তু দিন শেষে এখন সেখানেও কিন্তু গিয়ে তারা ভালো থাকতে পারে না। কারণ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখনকার মতো আমরা আলোচনাটা এগিয়ে নেব, এবং আপনি যে প্রলুব্ধের কথা বলছেন, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা আলোচনা করতে চাই, স্যার একটু উল্লেখ করেছেন যে আসলে যে রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের মাঝে আছেন দেশে, যেহেতু তাদের একটা অভিবাসন বা অভিবাসী হওয়ার একটা বড় ধরনের প্রবণতা আছে, সেটা আমাদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে কিনা আমরা একটু সেটা নিয়ে আলোচনা করতে চাই। তার আগে একটা সময় হয়েছে বিরতির। দর্শক, এর সাথে 24 ঘন্টাতে সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ। 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে উচ্চ আকাঙ্ক্ষায় মৃত্যু ঝুঁকি। সেই বিষয় নিয়ে আমরা অনেকগুলো বিষয়ই আলোচনা করেছি। এর মধ্যে আমরা এবার একটু আলোচনা করতে চাই, এবার একটু আলোচনা আসতে চাই জনাব মোহাম্মদ জামির, আপনার কাছে। আপনি একটা তথ্য তুলে ধরছিলেন কিছুক্ষণ আগে, যে বৈশ্বিক প্রেক্ষাপটে কীভাবে আসলে এই মানব পাচার সম্পন্ন হচ্ছে এবং মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ছে। আপনি লিবিয়ার কথা বলছিলেন, আপনি লিবিয়াতে নিজেও দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আমি আপনাকে সবশেষ একটা তথ্য জানতে চাই যে যেভাবে এই প্রক্রিয়াটি এগোচ্ছে, এটাকে কি আমরা বন্ধ করতে পারছি, নাকি দিনকে দিন এটা আরও বাড়ছে? আপনি আলোচনার মাঝখানে বলছিলেন যে রোহিঙ্গা জনগোষ্ঠী নতুন করে আরেকটি সংকটের অবস্থা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের জন্য, সেটার প্রেক্ষাপটটা কি? আমাদের মনে রাখতে হবে একটা, যে আমাদের এই যে এটা বলবো পরীক্ষা, বলবো আমি এটা পরীক্ষাটা কিন্তু ইট ইজ নট লোকালাইজড খালি ইউরোপ এবং খালি মধ্যপ্রাচ্যকে, খালি আমাদের বঙ্গোপসাগরের চারিদিকে। ডোন্ট ফরগেট, এই জিনিসটা মাইগ্রেশনটা অ্যাজ এ প্রিন্সিপাল, যে ইলিগাল অভিবাসন যেটা, এই প্রক্রিয়াটা কিন্তু যে কারণে মেক্সিকো এবং আমেরিকার মধ্যে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বলছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছে দেওয়াল তৈরি করবে ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা ভেনিজুয়েলার থেকে শুনেছি, আমরা দেখেছি কি করে লোকজন সব হাঁটছে ইত্যাদি ইত্যাদি। নাও দ্য থিং ইজ যে একটা প্রিন্সিপাল আছে রেফিউজি কনভেনশন, নন রিফোলমো। সেই প্রিন্সিপাল যারা রেফিউজির ইয়েতে আছে, সেটা ইজ ক্যানট বি সেন্ট ব্যাক লাইক দ্যাট। কিন্তু ইম্পর্টেন্ট হলো উনি যেটা বললেন, যেটা বিশেষ করে যেহেতু উনি রিসার্চ করছেন,
আমি একটা রিপোর্টের একটা অংশ পড়ে শোনাচ্ছি, জর্জ ব্রুয়াসেস, এটা হি ইজ এ ভেরি, আর অলসো গর্ডন হ্যানসনের, সেখানে বলছে তারা ভেরি ইন্টারেস্টিং, রিসার্চ ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাডভান্টেজ টু ফার্মস যারা কিনা এমপ্লয়িং আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস, এটা কী জিনিস, increases. It increases why? As more firms in the industry do so. Further increases with the breadth of a firm's market and also with the labor intensity of the firm's production process. Now, এই জিনিসটা আমি নিজে গেছি, নিউ ইয়র্কে আমি দেখেছি, নিউ ইয়র্কে 42nd স্ট্রিটের তলায় যখন নিচের দিকে যাবেন আপনি 40 থেকে 30, 20, 20 10, সেখানে কিন্তু মোস্ট অফ দ্য এমপ্লয়িজ আর আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস। এবং তার সাধারণত যদি একজনকে বলা হয় যে তোমাকে $7.5 দেওয়া হবে ঘন্টায়, তাদেরকে দেওয়া হচ্ছে $1.5 কি $2 কি $2.5, আর তারা যা পাচ্ছে সেইটাই লুপে নিচ্ছে, কারণ সেইভাবে তারা আছে, কষ্ট করে আছে। 12 জন 13 জন আমি সৌদি আরবিয়া দেখলাম যে 8 ঘন্টা বেসিসে তারা ভাড়া নিচ্ছে একটা বিছানা, সেখানে বেচারারা গিয়ে শোয়, 8 ঘন্টা পরে সেটাকে বেরিয়ে যেতে হয়, সে বিছানা আরেকজন ব্যবহার করে। এখন এই যে জিনিসটা সার্বিক প্রক্রিয়াগত দিকটা, এইটার কারণে কিন্তু পুরো জিনিসটা একটা অন্য ভিন্ন পরিস্থিতি ধারণ করছে। কারণ একবার যখন তারা ইউরোপে ঢুকতে পারছে, এখন বাঙালি সম্প্রদায় যারা কিনা ইউরোপে গেছে, আগে কিন্তু বেলজিয়ামে মাত্র ছিল 2000-3000, এখন সেখানে হয়ে গেছে প্রায় 32,000-এর মতো। তারপরে জার্মানিতে বিরাট একটা সংখ্যা হয়ে গেছে, সুইডেনে একটা বিরাট সংখ্যা হয়েছে, ইটালিতে বিরাট সংখ্যা 1 লাখের মতো। এখন তারা কি কোনোভাবে প্রলুব্ধ করছে স্যার এই ঝুঁকি নিতে? এই জিনিসটা তারা হচ্ছে কি, তারা নিজেরা, আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন ছিলাম ওখানে তখন আমার যে ড্রাইভার ছিল সে ওই রকমভাবে সে রয়ে গেল ওখানে, তারপরে সে একটা ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট কিনলো, সে অ্যাপার্টমেন্টে কিনতে এখন লাস্ট আমি শুনলাম সে এখন 6টা তালার একটা বাড়ির মালিক। আপনি কি করে হলো? সে প্রত্যেকটা কামরায় 4টে করে বিছানা দিয়ে 4 জন ইলিগাল অভিবাসন যারা তাদেরকে রেখেছে ওখানে, তারা আসে থাকে, এরকম করে করে আস্তে আস্তে বাড়ছে। এবং এই জিনিসটা, সেই প্রক্রিয়াগত দিকটা, সেটা করণীয় কিছু নাই, করার কিছু একদমই সম্ভব নয়, যেটা কিনা ইট ইজ সিলেট কেন হচ্ছে, বিকজ সিলেটি সম্প্রদায়ের সঙ্গে একটা বিশেষ একটা কানেক্টিভিটি আছে উইথ পিপল ইন ব্রিটেন, ইস্ট লন্ডনে বিশেষ করে, ম্যানচেস্টার, বার্মিংহামেও আছে পয়সা। ওখানে তারা বলে কি ঠিক আছে তোরা এসে থাক, 3 মাস কোনো পয়সা দিতে হবে না, 6 মাস পয়সা দিতে হবে না, কোনো মতে চলে আয়। যে কারণে অনেকে গিয়ে ওই ফ্রান্সের ইংলিশ চ্যানেল যেটা আছে, সেই চ্যানেলের এদিকে সব বিভিন্ন ছোট ছোট রেফিউজি ক্যাম্পের মতো করে আছে। তারা ভাবে কোনো মাত্র যদি আমরা ট্রাকের মধ্যে নুকিয়ে পালিয়ে যেতে পারি, ব্রিটিশ ওখানে পৌঁছতে পারি, তাহলে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। সো দেয়ার আর সার্টেন ইমপ্লিকেশনস। কিন্তু আমার মনে হয় যেটা দে আর অলসো ভেরি রাইট, আমাদের সার্বিকভাবে আমাদের ভিন্ন যে এজেন্সিস যেগুলো আছে তাদের সমন্বয়করণ করে একটা কোঅর্ডিনেটিং সেল করে এই ব্যাপারে সচেতন হয়ে they should, it is tarnishing the image of Bangladesh. এক্স্যাক্টলি স্যার, আমি আবার আপনাকে আসবো স্যার, আমি জালাল উদ্দিন আপনার কাছে আরেকবার আসতে চাই। স্যার যেটা উল্লেখ করছেন যে আসলে কি এটা কি আমরা একটা লোভের ফাঁদেই পড়ছি, আমরা কি প্রলুব্ধ হচ্ছি যার কারণে জীবন ঝুঁকি এবং দেশের মর্যাদাহানি? না, আমি তো আগেই বলেছি একটা পিয়ার প্রেশার গ্রুপ আছে, আপনার লেবার মার্কেট আপনার শর্টেজ আছে, আরেকটা হচ্ছে যে আপনার ইরেগুলার মাইগ্রেশনের ফ্লোটা যেভাবে যে জায়গায় আপনার মনিটরিং করার কথা সেই জায়গাটা কিন্তু উইক আছে। যেমন কিরণ ভাই বলছেন যে এয়ারপোর্টের আপনি কি এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো জায়গায় আমি বলি আপনার, যেমন প্রবাসী মন্ত্রণালয় তারা কিন্তু জানে, তাদের যথেষ্ট ক্যাম্পেইন আছে ইরেগুলার মাইগ্রেশন যাতে না হয়, এই সেগুলো ক্যাম্পেইন আছে। কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা যখন কথা বলি তখন বুঝি ব্যাপারটা যে তাদের একটা ল্যাক অফ ক্যাপাসিটি আছে, যে আপনার কি মনে কোনটাকে তারা আইডেন্টিফাই করবে আনডকুমেন্টেড আর কোনটা ডকুমেন্টেড মাইগ্রেন্ট, এগুলো তাকে আইডেন্টিফাই করতে পারে না। কিন্তু তাদের মাথার ভিতরে যেটা ঢুকে আছে, যেটা আমরা কথা বলে বুঝতে পারি, যে তারা বলতে চাচ্ছে যে একটা মাইগ্রেন্ট যাক না সে গেলেই তো আমরা রেমিটেন্স পাবো। মানে এই যে পারসেপশনের কারণেও কিন্তু অনেক সময় করে কি তাদের একটা আমরা কি বলছি পার হয়ে যাক, মানে পার হয়ে। আমি যখন আপনার ওই 2006 আমি আর প্রফেসর আমরুদ আমরা যখন রোহিঙ্গাদের নিয়ে আনডকুমেন্টেড রোহিঙ্গাদের নিয়ে কাজ করছিলাম, তখন কিন্তু মালয়েশিয়া রুটটা প্রথম আমরা কিন্তু আবিষ্কার করি, কিন্তু আমরা 1900 নিয়ে কাজ করছিলাম। তখন আমরা সংবাদ সম্মেলনে ডেকে আমরা বলেছিলাম যে দেখেন এখানে একটা বে অফ বেঙ্গল হয়ে রোহিঙ্গা থেকে বাংলাদেশি হয়ে তারা যাওয়া শুরু করলো। স্থানীয় প্রশাসন তখন আমাদেরকে বললো যে আপনার এটা নিয়ে
নিয়ে এত উচ্চবাচ্য করছেন কেন? একটা লোকগুলো যদি যেতে পারে, বাঙালিরা যদি যেতে পারে, তাহলে তো তারা রেমিটেন্স পাবে। কিন্তু এই যে পারসেপশন যে রেমিটেন্স দিয়ে আমরা সবকিছুকে কাউন্ট করার চেষ্টা করি, এটা কিন্তু একটা বিশাল কিন্তু পুশ ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করতেছে, যে আপনার ইয়েগুলো জানে। কারণ দালাল যারা বলেন তারা জানে যে আমি ধরা খেলেও আমার কোনো শাস্তি এখানে হবে না। আপনি আমাকে দেখেন, আমাদের যে প্রবাসী যে আইনটা আছে, খুব শক্ত আইন কিন্তু আছে, কিন্তু এখনো পর্যন্ত একজনকেও, কোনো দালালকে বলেন, কোনো রিক্রুটিং এজেন্টকে বলেন, যে যারা অবৈধ পাচারের সাথে যুক্ত, তাদের কোনো শাস্তির ব্যবস্থা আপনি করেছেন কিনা, একটা এক্সাম্পল দেখেন। যার কারণে কি এগুলো একটা মারা গেছে এমন শুনেছি আমরা, কি কিছু না, এটা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার সময় সেই ক্ষেত্রে কিছু ক্রসফায়ারে দিয়ে একজন হয়তো খুবই হাতে নগণ্য, তো সেটা দিয়ে কিন্তু শাস্তি এনাফ বলা যাবে না, শাস্তি এনাফ বলা যাবে না। তারপর আমি যেটা বলছিলাম যে আমরা আছে না, যখনই কোনো একটা ঘটনা ঘটে এইসব ব্যাপার, তখন আমরা, আপনারা মিডিয়া বলেন, আমরা বলেন, তখন কিন্তু আমরা কিন্তু খুব কয়েকদিন উচ্চবাচ্য করি, তারপরে কিন্তু আমরা ভুলে যাই। আপনি কিন্তু খেয়াল করেন যে ওরসেলানের যে ক্যাম্পেইনটা, হ্যাঁ, এটা সেই ছোটবেলা থেকে দেখে আসে, এটা এখনো কিন্তু চলছে, কিন্তু মানুষের ব্রেনে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের দরকার সেই ধরনের ক্যাম্পেইন। এটা কিন্তু এরকম না আপনি 2 দিন করলেন, 3 দিন পরে ভুলে গেলেন জিনিসটা। কারণ মাইগ্রেশন এটা কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা, মানুষ কিন্তু অবৈধভাবে যাবে, এটা কিন্তু সবসময় ছিল। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এটাকে আমাকে একদম যত পারুক 1% আরো কমিয়ে আনলে আরো ভালো। আর যতক্ষণ পর্যন্ত আপনি যদি লেবার মার্কেট, বিশেষ করে আপনার জাপানে দেখেন, তারা 3 লক্ষ লোক নিচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশের নাম নাই। হ্যাঁ, তারপর আপনার হংকং, সাইপ্রাস, গ্রিস, যারা কেয়ার গিভার নিচ্ছে, যেটা পুরো মার্কেটটা আপনার দখল করছে ইন্ডিয়ার, কর্ণাটকা, তামিলনাড়ু আর শ্রীলঙ্কা সমানে। তারা শুধু ট্রেনিং দিয়েই ওই দেশের থেকে লোক ট্রেনিং সেন্টার এখানে খুলেছে, তারপর তারা নিয়ে যাচ্ছে। এখন আমার যদি লেবার মার্কেটও যদি খুলে আমাদের সরকার যদি চেষ্টা করে, কিন্তু আমার কি সেই লোকগুলো রেডি আছে? তো এগুলোকে নিয়ে আপনার ভাবতে হবে যে মার্কেট, এই রেডিনেসের পেছনে তো আপনার ইমেজও দরকার। আপনি যদি আপনার ইমেজটাও যদি ঠিক না থাকে, তাহলে কি তারা তো নিশ্চয়ই বাংলাদেশি শ্রমিকের নিতে চাবে না। এটা তো অবশ্যই আছে। তখন টিআইপি র্যাঙ্কিং এ আমরা পড়ে যাব, ট্রাফিক ইন পার্সন অলরেডি আমরা টায়ার 3 তে বোধহয় আছি। কারণ আমরা যদি এরকম ইরেগুলার মাইগ্রেশন যদি খুব বেড়ে যায়, তাহলে আমরা র্যাঙ্কিং কিন্তু আরো অবনমন করব, তখন স্টেটের ইমেজে। আমি আসছি আপনার কাছে, আবার আমি একটু জনাব কিরণ আপনার কাছে আসতে চাই। শুধু কি সরকারের তরফ থেকেই দেখভাল করা, নাকি যারা এর সঙ্গে যুক্ত বলতে যারা বৈধভাবেই বা বৈধ পথেই যারা শ্রমিকদেরকে পাঠান, অভিবাসন প্রক্রিয়ায় যারা যুক্ত আছেন, যারা সৎভাবে কাজ করছেন, তাদেরও তো সতর্কতার দরকার আছে, বা তাদেরও কি যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, তাদেরকে লোক সংবরণ করা, আমি তাদের মাধ্যমেই তো অনেকে যাচ্ছে, আসলে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ? আমাদের তো নিরাপদ অভিবাসনটা নিশ্চিত করতে হবে। যারা জনশক্তি প্রেরণ করে বিদেশে, এই পার্টটার দায়িত্বটা কি পালিত হচ্ছে? যারা কর্মী প্রেরণ করে তাদের একটা দায়িত্ব রয়েছে, এবং যারা মন্ত্রণালয় এমবিসিতে রয়েছে তাদের একটা দায়িত্ব রয়েছে। আমি ধরে নিলাম যারা ইউরোপে চলে গিয়েছেন তারা হয়তো প্রলব্ধ করছে, ঠিক আছে, কিন্তু যারা দেশ থেকে, আমরা এই ঘটনায়, অর্থাৎ দিনুশের এই ঘটনায় আমরা নোয়াখালীর কয়েকজনের কথা শুনছি, 3 ভাইয়ের কথা শুনছি, তারা এখন পলাতক, তাদেরও তো একটা বড় নেটওয়ার্ক আছে, এবং যারা অভিবাসী প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, অভিবাসন প্রক্রিয়ার সাথে, তারাও এই পথেই যাচ্ছে। এটা এখানে 2টা সেগমেন্ট ভাগ করতে হবে। যারা মানে অফিসিয়ালি একদম ডকুমেন্টেড কর্মী প্রেরণ করে, যারা জনশক্তি রপ্তানি রিক্রুটিং এজেন্সি বলে, তারা কিন্তু এই প্রক্রিয়ার সাথে যুক্ত নয়। যারা এরকম ইউরোপ, আমেরিকা বা ইতালি যাওয়ার চেষ্টা করছে, এই প্রক্রিয়ার সাথে যুক্ত নয়। কিন্তু যারা এরকম কর্মী প্রেরণ করেছে, জনশক্তি রপ্তানি রিক্রুটিং এজেন্ট যারা রয়েছে, তাদেরও কিন্তু দায়িত্ববোধের একটা নিশ্চয়তা করতে হবে। কারণ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে, কর্মীর বেতন ভাতা কি, কর্মপরিবেশ কি, সেখানে গিয়ে তার মৃত্যু ঝুঁকি আছে কি না, এই সকল কিছু নিশ্চিত করে কর্মী প্রেরণ করতে হবে। এবং সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং যে সংশ্লিষ্ট দেশে যে এমবিসি রয়েছে এবং যে কর্মী প্রেরণকারী রিক্রুটিং আছে, তাদের একটা বড় দায়িত্ব রয়েছে। কিন্তু এখন যে প্রশ্নটা হচ্ছে, আপনার যদি লিগ্যাল মাইগ্রেশন যাবার যে আমাদের পথটা, সেটা যত স্তীমিত হয়ে যাবে, যেটা জালাল ভাই বলেছেন, এখন কি সীমিত পর্যায়ে আছে? একেবারে আমাদের কমের দিকে আছে। আপনি দেখেন কমের দিকে আছে। আমরা গত বছর 10.5 লক্ষ কর্মীর মতো প্রেরণ করেছিলাম। এই বছর আমরা 6 লাখ থেকে 7 লক্ষ প্রেরণ করতে পারবো কিনা, সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না। পরিস্থিতি খুব ভালো ছিল তখন আমরা কত পাঠাতে পারতাম? আমরা 10.5, আমাদের গত বছর আমরা 10.5 লক্ষ পাঠিয়েছি, কিন্তু সেই 10.5 লক্ষের মধ্যেই কিন্তু আপনি দেখেন নিরাপদ অভিবাসন আমরা নিশ্চিত করতে পারিনি। আপনি দেখেন আমরা অনেক নারী কর্মী সৌদি আরবে পাঠিয়েছি, সেই নারী কর্মীরা কি ভালো আছে কিনা আমি জানি না, ভয়াবহ অবস্থা রয়েছে। এবং সৌদি আরবে গিয়ে দেখা গেছে 800 থেকে 1000 রিয়াল তারা বেতন পেয়েছে। 800 থেকে 1000 রিয়াল বেতন পেয়ে একটা কর্মী কিভাবে তার যে পয়সা খরচ করে গিয়েছে সে টাকাটা সে কিভাবে উঠাবে, কিভাবে পরিবারকে দিবে? তো সেই কারণে আমাদের যে রেগুলার যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে মালয়েশিয়া, দুবাই, দেখেন মালয়েশিয়াটা সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে রইল, সেই মালয়েশিয়া এখন পর্যন্ত আমরা খুলতে পারিনি। আশা কত শোনা যাচ্ছে কয়েকদিন
সেই আশা হয়তো শোনা যাচ্ছে, হয়তো খুলবে, আবার জানি না কোন ফাঁদে আমাদের এই হয়তো বা সরকার পড়ে যায় এবং এই সিন্ডিকেটের দূরত্ব আবার হয় কিনা সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। আপনি দেখেন দুবাই আমাদের একটা ভীষণ বড় একটা শ্রমবাজার, সেই শ্রমবাজার কিন্তু আমাদের কর্মীরা যেতে পছন্দ করে, এয়ার ফেয়ার কম, একটা কর্মী সেখানে গিয়ে সহজেই তার হেলথ হাইজিনও সেখানে সম্ভব ভালো করে দেখা, তার যে রিলিজিয়াস যে ইন্টেনশনটা তাদের সাথে মিলে যায়। যেতে চায় কারণ ওখান থেকে সহজে অন্য জায়গায় যাওয়া যায় না, দুবাই ভালো মার্কেট, দুবাই আমাদের একটা বড় দুবাই market, ভালো itself good It's a good market. market, বেতনও ভালো। কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু আমাদের বন্ধ রয়েছে। আমাদের একটা সময় যেটা বললো যে আমাদের দুবাই রাশিয়া কত সাল থেকে বন্ধ হবে? 2012 সাল থেকে 12 সালের পর থেকে বন্ধ 2-3 হাজারের বেশি আমাদের যায় না। কুয়েতের একটা বড় মার্কেট, কুয়েতের সবচেয়ে বেশি বেতন দিত, কিন্তু কুয়েতের মার্কেটটা এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। কাতারে আমাদের কর্মীরা গিয়েছে, তারাও কিন্তু এরকম 10-15-16 হাজার টাকার বেশি তারা বেতন পাচ্ছে না। তারাও কিন্তু অনেক ক্ষেত্রে যারা পাচ্ছে তারাই বেতন পাচ্ছে, যারা পাচ্ছে না তারা কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমাদেরকে বৈধভাবে কর্মী প্রেরণের যে রাস্তাটা, সে রাস্তাটাকে উন্মুক্ত রাখতে হবে, আমাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে, বেতন ভাতা সরকারের হাতে, নিশ্চয়ই সরকারের হাতে। কারণ হচ্ছে কি আপনি দেখেন যে জমির স্যার এমবিসিতে দায়িত্বে ছিলেন, আপনার সৌদি আরবে গিয়ে একটা কর্মী কত বেতন পাবে সে অ্যাটাস্টেশনটা কি দিবে? যে আপনার একটা ডিমান্ড লেটার অ্যাটাস্টেশন কিন্তু এমবিসি কি করতে হয়, সে দেখে সে অ্যাটাস্টেশনটা দিতে হবে যে এখানে আসলে আমার সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত, মজুরি কত হওয়া উচিত। আমার বাংলাদেশের কর্মীরা পার ঘন্টায় বা পার ডেতে 8 ঘন্টায় যে বেতন পায় সেটা ভারতীয় এবং শ্রীলঙ্কার কর্মীরা তার 2 গুণ পায়, 3 গুণ বেতন পায়, নর্মাল লেবাররাও কিন্তু। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের যে বেতনের সর্বনিম্ন স্ল্যাবটা, সেই স্ল্যাবটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। আমাদের অনৈতিক যেটা প্রতিযোগিতা, আপনি বলছেন যে আমি $1 ঘন্টায় পাঠাবো, আমি বলছি আমি 80 সেন্টে পাঠাবো, আরেকজন জালালয় বলছে আমি 70 সেন্টে পাঠাবো। এই যে নিজেদের মধ্যে অনৈতিক প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কর্মীর কিন্তু বেতন কমে যাচ্ছে, আমরা আরো নিচে নামছি। Negotiation powerটা আমাদের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমরা আলোচনা করছিলাম খানিক আগে আমাদের অনুষ্ঠানের পূর্বে, যে আমাদের দক্ষ এবং অতি দক্ষ কর্মী মোটেই আমাদের দেশে নাই। আজকে শ্রীলঙ্কা এবং ভারত, ফিলিপিন সমস্ত জায়গা দখল করে নিচ্ছে। আজকে ফিলিপিনে 30 লক্ষ কর্মী সারা পৃথিবীতে আছে, তারা 25-26 বিলিয়ন ডলার তারা ইনকাম করছে। আর আমাদের 1,10,00,000 মতো আমাদের কর্মী সারা পৃথিবীতে রয়েছে, আমরা 14-15-16 বিলিয়ন ডলারের বেশি আমরা ইনকাম করতে পারছি না। তাহলে কি হচ্ছে? আমরা প্রফেশনালস প্রেরণ করতে পারছি না, অতি দক্ষ কর্মী প্রেরণ করতে পারছি না, একটা ভালো ওয়েল্ডার পাওয়া যায় না, একটা ফকলিফট ড্রাইভার পাওয়া যায় না, মানে আপনি কোনো রকমভাবে অতি দক্ষ কর্মী কোনোভাবেই আপনি পাবেন না। সে কারণের জন্য আমাদেরকে এখন দক্ষতার উপরে খুব নজর দিতে হবে। সরকার যেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, এবং আমি দেখি যে সরকারের একটা ফান্ডও কিন্তু এই দক্ষতা উন্নয়নের জন্য ব্যয় করছে, এবং এটা যদি করা সম্ভব হয়, দক্ষ, অতি দক্ষ এবং প্রফেশনালস আমরা বেশি করে প্রেরণ করতে পারি, তাহলে যে কর্মমুখী শিক্ষা আমরা দিতে পারি, তাহলে যারা এখন সিলেটের বা নোয়াখালী যাওয়ার চেষ্টা করছে তারা নিশ্চয়ই এই পথে ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ মতামত আমরা পেলাম। আমরা আপনাকে আলোচনা করতে চাই, স্যার একটু আগে উল্লেখ করেছিলেন যে আসলে যে ঝুঁকির কথা বা যে প্রেক্ষাপটের কথা সামনে চলছে, এর জন্য একটা বড় একটা অন্যতম অনুষঙ্গ হতে পারে রোহিঙ্গা জনগোষ্ঠী, আপনি স্যার বলেছিলেন। আমরা আমাদের আলোচনা পরবর্তী অংশে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দর্শকের সাথে 24 ঘন্টার সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকে। দর্শক, আবার আমন্ত্রণ। 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে উচ্চ আকাঙ্ক্ষায় মৃত্যুর ঝুঁকি, এই বিষয়ে আমরা নানা বিষয়ে আলোচনা করেছি। আমরা একটু এবার আলোচনায় আসতে চাই আমাদের এই ঝুঁকির প্রেক্ষাপটে রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্পৃক্ততা এবং তাদেরকে নিয়ে আমাদের যে নতুন একটা ঝুঁকির পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে আমি এম জমির আপনার কাছে আবারও জানতে চাই, এই রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এই অভিবাসন প্রক্রিয়া, এটা নিয়ে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? এটা কি আমাদের জন্য নতুন কোনো হুমকি হয়ে দাঁড়াচ্ছে কি? না, এটা তো একটা হুমকি আছে, যেটাকে বলে অসমোটিক এফেক্ট যেটা বলে। আর খনার বচনে একটা আছে যে সবসময় বলি আমি, 1 গামলা দুধে 1 ফোঁটা চোনা পড়লে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। এখন যে জিনিসটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে একটা অসমোটিক এফেক্টের কারণে এই যে রোহিঙ্গা সম্প্রদায় যারা এসছে তারা অনেকেই কিন্তু আসছে বাংলাদেশে, তারা প্রবেশ করছে উইথ দ্য ইন্টেনশন অফ নট স্টেইং ইন বাংলাদেশ। দে ওয়ান্ট টু ইউজ বাংলাদেশ অ্যাজ এ ফোকাল পয়েন্ট, যেখান থেকে তারা চলে যেতে পারবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় তারা গিয়ে চাকরি বাকরি এতে যাচ্ছে। এখন আমি মনে করি যেটা কিরণ বলল সেটা ইজ ভেরি কারেক্ট। আমাদের যে স্কিলড লেবার জিনিসটা, যেটা এইটা দক্ষতা যদি বাড়ানো যায়, এবং দক্ষতা বাড়ালে কিন্তু অটোমেটিক্যালি তারা আমাদেরকে এখান থেকে লোক পাঠানো ভিন্ন পথে যাওয়ার সম্ভাবনা এটা কমবে। দক্ষতা যদি বাড়ে, সঙ্গে সঙ্গে সেই দক্ষতার জন্যে, যেরকম আমরা দেখেছি যে শ্রীলঙ্কার কথা বলা হলো, লোকে আসছে ওখানে, ফিলিপাইন বলা হলো, ঠিক এই জিনিসটা। আমি একটা এক্সাম্পল দিই, ইন সৌদি আরেবিয়া যেটা আমি দেখেছি নিজে, যে লোক ঝাড়ু দিচ্ছে সে হচ্ছে বাংলাদেশি একটা পেট্রোল পাম্প স্টেশনে, যে লোক পেট্রোল ঢালছে গাড়িতে সে সাধারণত ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি, যে লোক
ওই বসে লিখছে, কাগজে লিখছে, দ্যাট পার্সন ইজ নর্মালি শ্রীলঙ্কান অ্যান্ড দ্য পার্সন হু ইজ দ্য ম্যানেজার ফর দ্যাট পার্টিকুলার পেট্রোল ফিলিং স্টেশন ইজ এ ফিলিপিনো। দিস ইজ দ্য স্তরে স্তরে জিনিসটা। তো এই জিনিসগুলো যদি আমরা, কারণ হচ্ছে কি যে বাঙালি যে যাচ্ছে সে এখন কিন্তু বাঙালিরা তাদের মিনিমাম ওয়েজ হচ্ছে এখন সৌদি আরবিয়ায় 1500 রিয়াল, কিন্তু তারা পাচ্ছে না 1500 রিয়াল, তারা পাচ্ছে আবার না, তারা পাচ্ছে 1200 মতো পাচ্ছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে 3 বছর পর তোমাদের ভিসা অটোমেটিক্যালি ক্যান্সেল, 3 বছর পরে তোমাদের চলে যেতে হবে। আরও করা হয়েছে যেটা, সেটা হচ্ছে তোমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা যদি থাকে এখানে, কেউ কাজ করছে এখানে, তাহলে তাদের উপর ট্যাক্স হবে। আচ্ছা, যাতে করে সেই বাচ্চার জন্য, বাচ্চা যেখানে আছে, কি পড়াশোনা করছে, কি স্ত্রী আছে এখানে, তার দেখাশোনা করা, তার উপর তোমার ট্যাক্স দিতে হবে। তো অনেকে কিন্তু চলে এসছে সৌদি আরবিয়া থেকে, প্রায় 9 লাখের মতো লোক, they have come back from Saudi Arabia back to Bangladesh. From there they have started to go somewhere else. কিন্তু আমাদের যে স্কিলড ফ্যাক্টরটা বাড়ানো যায়, যেটা কিরণ বলছিল যে ওই এই জিনিসটা একটা কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশন সেক্টরে সেই জিনিসটাই যদি আমি বুঝতে পারি। আমি ছোট্ট করে আপনাকে শেষ একটা মন্তব্য জানতে চাই স্যার, রোহিঙ্গাদের এই যে ঘটনা প্রবাহ, তাদের বাইরে যাওয়ার এই প্রেক্ষাপটে আপনার সবশেষ কোনো মন্তব্য আছে? না, আমার একটাই মন্তব্য, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ব্যাপারে তাদের সরাসরি বলা যে তোমরা যা কিছু করনি, ইফ দে ওয়ান্ট টু ডু এনিথিং, তারা যদি ভাসানচরে যায়, সে ভাসানচরে তাদের যাওয়ার পরে তারা যদি ওখানে কোনো কিছু তৈরি করে, কটেজ ইন্ডাস্ট্রি করে, সেখান থেকে তারা যদি কোনো কিছু পয়সা রোজগার করতে চায়, তারা একই রকম এই যে 16,000 টাকা, $200 মানে কত? $200 মানে হচ্ছে $16,000-17,000 টাকা, তারা সেইটাই রোজগার করতে পারবে, তার কোনো অসুবিধা হবে না, মানে সেই দিকে চলে যাওয়া যেতে পারে। জনাব কিরণ, আপনার কাছে আমি আসবো, আমি একটু আসতে চাই আবার জনাব জালাল আপনার কাছে। স্যার, যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সমীকরণের কথা বললেন, আপনি বলছিলেন মালয়েশিয়া যাওয়ার প্রেক্ষাপটে আপনারা কিছু আবিষ্কার করেছিলেন। এখনকার পরিস্থিতিটা কি? এখন আমরা সিলেটের কথা বলছি, আমরা অন্যান্য অঞ্চলের কথা বলছি, যারা বিত্তবান তারা যাচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে নতুন করে এই সংকট কি আরো বাড়ার কোনো সুযোগ আপনারা দেখেন কিনা? না, পসিবিলিটি অবশ্যই আছে। আপনার আরো সংকটটা আরো বাড়িয়ে দিয়েছে যখন সৌদি আরবে যেটা বিশাল রোহিঙ্গা কমিউনিটি ছিল, তাদেরকে সৌদি আরবে আস্তে আস্তে বের করে দিচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো সাথে সাথে এগুলা দুবাই অন্যান্য দেশে বাংলাদেশ পাকিস্তানও পাঠাচ্ছে তারা রোহিঙ্গাকেও, যেটা আমরা ভেবেছিলাম এতদিন অ্যাটলিস্ট রোহিঙ্গা যেহেতু এই সংখ্যাটা এখানে আমরা এই সংখ্যাটা আমি মুহূর্তে বলতে পারবো না, কিন্তু তারা মোটামুটি ভালো করে পাঠাচ্ছে, 800-900 এরকম করে তারা ব্যাচে পাঠাচ্ছে। তাহলে তার মানে দেখা গেল যে আগে যারা অবৈধভাবে যেত, একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে মিডল ইস্ট, তাহলে মিডল ইস্টে যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তারা কিন্তু ডেসপারেট থাকবে এখন কিন্তু এই মালয়েশিয়া যাওয়া। এবং অলরেডি কিন্তু এটা কিন্তু শুধু যে আপনার কক্সবাজার হয়ে যাবে তাও না, তারা ওই পার দিয়েও কিন্তু আপনার যেতে পারে, রাতের বেলা কিন্তু তারা ওই পারে কিন্তু রাখানে যায়, কিন্তু তারা নিজস্ব ঘরবাড়ি তারা দেখে আসে, আমরা কিন্তু দেখেছি তারা সকালবেলা আবার চলে আসে। কিন্তু আমি একটা জিনিস মানে এই মুহূর্তে ভালো লাগছে যে স্যার আমি একটা মতামত দিয়েছিলাম, যে স্যারকে দেখলাম প্রথমে এটা নিয়ে আমাকে মানে সমর্থন মানে করছে, সেটা হচ্ছে দেখেন আপনি যদি জর্ডানের কেসটা যদি দেখেন, লেবানন কেসটা যদি দেখেন, তারা প্রচুর পরিমাণ সিরিয়ান রেফিউজিদেরকে নিয়ে তাদের কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি তারা বুম করছে। হ্যাঁ, এই যে রোহিঙ্গা, তারা যে ইরেগুলার মাইগ্রেশন বলেন, ড্রাগ স্মাগলিং বলেন, এটাকে যদি আপনি মিনিমাইজ করতে চান, তাদের লেবার ফোর্সটাকে আপনি ইউজ করেন। আমি জানি আমার বাংলাদেশে নিজস্ব অনেক আনএমপ্লয়মেন্ট আছে, স্যার যেটা বলছে কন্টিনিউয়াস, আমি বলেছিলাম যে ইপিজেড স্টাইলে ভাষান্তরে করা যায় কিনা, যেখানে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, মিডল ইস্টের ওদের সবাই কাছে বলবো যে তোমরা তাই এই গার্মেন্টসের প্রোডাক্টটা যেটা উৎপাদন করবে এটা তোমাদের কিনতে হবে, কারণ রেসপন্সিবিলিটি আমাদের না, যেটা স্যার যেটা বলছিলেন যে কটন ইন্ডাস্ট্রি, আমাদেরকে এখন ওই চিন্তা করতে হবে। যদি শুধু তাদেরকে বসিয়ে যদি আপনি যদি মানে শুধু ত্রাণ দিতে থাকেন, তাহলে কিন্তু অপরাধ যে একটা ন্যাচারাল ফেনোমেনা, এটা মানুষ করবেই। তো আপনি যদি তাদের লেবার ফোর্সটা যদি চিন্তা করেন ইউটিলাইজ করার ক্ষেত্রে, আপনি দেখেন আজকে ধান কাটার জন্য বলে শ্রমিক খুঁজে পাওয়া যায় না, আপনি জিনিসটাকে চিন্তা করেন, মানে এটাকে আপনার লেবার ফোর্সটাকে ইউজ করেন, না হলে আপনার এই মালয়েশিয়ার পথটা হবে। আর এই নেটওয়ার্কিং গ্রুপের সাথে কিন্তু বাংলাদেশ নেটওয়ার্কিং গ্রুপটা কিন্তু যুক্ত আপনার, এবং যার মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটতে পারে, যেটা আপনি আমি উড়িয়ে দিতে পারি না। স্যার কিছু বলতে চাচ্ছিলেন? না, আমাদের প্রচুর এই যে দুর্ঘটনা ঘটছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু এখন সহিংসতা বাড়ছে, এবং এই বাড়ির মধ্যে আরেক বাড়িতে ঢুকে চুরি করা বা ইয়ে করা, বিভিন্ন জাতীয় জিনিস হচ্ছে। জনাব কিরণ, আপনার কাছে আমি কাশি শেষবারের মতো আমাদের আলোচনা শেষের দিকে, আমি একটু আপনার কাছে শেষটাতে জানতে চাই, আপনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন, শ্রমিকদের দক্ষতা বাড়ানো সহ নানা কিছু। আপনার কাছে অন্য কোনো কিছু বলার আছে কিনা, যার মাধ্যমে আসলে যে সংকটের মধ্যে আমরা পড়েছি, অর্থাৎ সংকটটা নানামুখী আমরা সংকট দেখলাম, যে বিত্তবানরাও যাচ্ছে, দরিদ্ররা যাচ্ছে, রোহিঙ্গাদের সংকট তো, রোহিঙ্গাদের যুক্ততা তো আমাদের কাছে আছেই। আর তাহলে আসলে এই প্রেক্ষাপটে নতুন করে আমরা আর কি করতে পারি এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে?
দেখেন আমাদেরকে যে আমাদের অথরাইজ যে মাইগ্রেশন, আমাদের যে নিরাপদ অভিবাসনটাকে আমাদের নিশ্চিত করতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গিয়ে আমরা দেখেছি 1200-1300 রিক্রুটিং লাইসেন্স রয়েছে যারা এই কর্মী প্রেরণ করে। তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য 1300 লাইসেন্স, এটা কি 1200-1300 খুব খুব কম কি না, এটা অত্যন্ত বেশি, বেশি, মানে অনেক বেশি কি অনেক বেশি, অসম্ভব, মোটামুটি বেশি বলা চলে। এই 1200-1300 রিক্রুটিং লাইসেন্স হোল্ডারকে কিন্তু সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার বা রাষ্ট্র কোনো দায়িত্বশীল ভূমিকা আমি মনে করি এখন পর্যন্ত পালন করতে পারেনি। আপনি দেখেন আমরা যে $15-16 বিলিয়ন ইনকামের কথা বলছি, এদের দ্বারাই তো কর্মীরা বিদেশ গিয়ে ইনকাম করেছে। কিন্তু আমরা নিশ্চয়ই আমি শ্রদ্ধা করি যে আমাদের যারা আরএমজি খাতে রয়েছে, আরএমজি খাতের প্রত্যেকটা জায়গায় সরকারের পক্ষ থেকে লোন দেওয়া হচ্ছে, ফ্রি পানি দেওয়া হচ্ছে, বিদ্যুৎ দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে, বিশ্বমন্দায় তাদের লোন মকুব করে দেওয়া হচ্ছে, সুদ মকুব করে দেওয়া হচ্ছে। কিন্তু এই রিক্রুটিং এজেন্সিগুলির সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার কি কোনো স্কিল ডেভেলপমেন্টে তাদের কোনো লোন প্রদান করেছে? তাদের কি কোনো রকমভাবে একটা ফ্রি বা এলাকা দিয়ে, যেমন আমরা চামড়া শিল্প দেখেছি, ট্রেনিং সেন্টার তো নিশ্চয়ই আছে। ট্রেনিং সেন্টার বেসরকারি উদ্যোগ হয়েছে, বেসরকারি উদ্যোগ তো কত বড়, সরকারি উদ্যোগে যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেই যে প্রোডাকশনটা তৈরি, সেই প্রোডাকশনের বিশ্ব চাহিদা নাই। তারা এখন প্লাস্টারের কাজ শিখেছে, তারা টাইলসের কাজ শিখেছে, পৃথিবীতে এখন সেই কাজগুলো ব্যবহার হয় না। ইটের যে রড বাইন্ডিং সেটা অটোমেটিকলি মেশিনে ফেব্রিকেট হয়ে ছাদ তৈরি হয়ে আসছে। আমরা যদি এখন ইটের গাঁথনি শিখাই, এখন সেই ইটের গাঁথনির ব্যবহার হচ্ছে না পৃথিবীতে, স্টিল স্ট্রাকচারের বিল্ডিং হচ্ছে। সুতরাং আমাদের যে সরকারি ট্রেনিং সেন্টার রয়েছে সেগুলি বিশ্বমান উপযোগী কি আমরা ট্রেনিং করাতে পারছি কিনা, বা সেটার সক্ষমতা কতটুকু। সেই কারণে বেসরকারি উদ্যোক্তা যারা রয়েছে কর্মী প্রেরণ করে তাদের জন্য অবশ্যই একটা এলাকা জোন তৈরি করে দিতে হবে। ইপিজের যেমন জোন তৈরি করা হয়েছে, চামড়া শিল্পের জন্য জোন তৈরি করা হয়েছে, গার্মেন্ট শিল্পের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সক্ষম ব্যক্তিদেরকে যদি আমরা স্কিল্ড লোক তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি যে আমাদের এই যে কর্মী যাওয়ার যে অবৈধ প্রবণতা সেটা কমে যাবে এবং তারা ভালো বেতন পাবে এবং সেখানে গিয়ে তারা চাকরি হারাবে না, তাদের রিনিউ হবে বছর পর বছর। সরকার তরফ থেকে শেষ কোনো বা তড়িৎ কোনো পদক্ষেপ আপনি যেটা কামনা করেন? আমরা দেখেছি সরকার চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টাটাকে আরো বেশি গতিশীল করতে হবে। আমি এখানে একটা অ্যাড করি, সেটা হচ্ছে বিদেশি ভাষা শিক্ষা দেওয়া। বিদেশি ভাষা শিক্ষা দেওয়া এই পোটেনশিয়ালটা শুরু হয়েছিল, কিন্তু এটা প্রসার ঘটেনি। যেটা জাপানের কথা আসছিল, আজকে জাপানে যে কর্মী চাইনি আমাদের শ্রমিক না, জাপানে কিন্তু খুব স্বল্প, কেন চায় না বলেন? আমাদের কর্মীরা কি হয়, আমাদের কর্মীরা এখান থেকে জাপানে একটা কোম্পানিতে গেল, সেই কোম্পানিতে পাসপোর্ট ফেলে দিয়ে ভেগে আরেক ডিস্ট্রিক্টে চলে গেল, তখন সেই এমপ্লয়ার কি কর্মী নিবে? আর এই যে মানসিকতা আমাদের তৈরি, যারা কর্মী প্রেরণ করছেন বা যারা যাচ্ছেন তাদের মধ্যে মানসিকতার কারণ জন্য জাপানের সেই এমপ্লয়াররা কিন্তু চায় না। তার ফ্যাক্টরিতে সে কষ্ট করে কর্মী নিয়ে গেল, সে বেশি বেতনের জন্য সেখান থেকে পালিয়ে আরেক জায়গায় চলে গেল, যেখানে গিয়ে ভাষাগত ব্যবহার করতে পারে না। যেটা বললো যে আমরা অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, প্রত্যেকটি কর্মীকে তার সেই দেশের ল্যাঙ্গুয়েজটার প্রতি তাকে ইম্পর্টেন্সই দিতে হবে। আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণের জন্য আমরা কিন্তু তৈরি করতে পারছি না। আমরা দেখেন, আমরা বলছি মিয়ানমারের সরকারের গায়ে রক্তের দাগ, অনেক রোহিঙ্গার জনগোষ্ঠীকে তারা হত্যা করেছে, এই করেছে, কিন্তু রোহিঙ্গার এই গন্ডগোলের সময় কিন্তু যখন বাংলাদেশে প্রচুর রোহিঙ্গা গোষ্ঠী ফিরে আসে, তখন কিন্তু মিয়ানমার থেকে 1.5 থেকে 2 লক্ষ লোক সিঙ্গাপুর গিয়েছে। বাংলাদেশের কর্মী চাহিদা সেখানে কমে গিয়েছে। 1.5 থেকে 2 লক্ষ লোক মিয়ানমার নাগরিক সেখানে গেছে। তাহলে আমাদেরকে সেই জায়গায় তো বার্গেন করতে হবে, আমাদের বলতে হবে যে যাদের হাতে রক্তের দাগ তাদের কাছ থেকে তুমি কর্মী নিচ্ছ, আমার দেশে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমার কাছে তুমি কেন কর্মী নিচ্ছ না? এই ধরনের আমাদের ডিপ্লোম্যাটিক নানা রকম আলোচনার মধ্যে দিয়ে কেটে এগিয়ে দিতে হবে। আমি শেষ মন্তব্য ছোট মন্তব্য হচ্ছে, আমরা যেভাবে করে প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে করে সংখ্যা বাড়িয়েছি, তাই না, আমাদের মানুষের স্টুডেন্টদেরকে তার চিন্তার জায়গাটা হচ্ছে সবাইকে অনার্স মাস্টার্স ডিগ্রি নিতে হবে, কিন্তু আমরা কিন্তু কেউ চিন্তা করছি না যে স্কিল ডেভেলপমেন্ট যেটা করা, সেরকম কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু আপনার নাই। কালচারাল এক ধরনের ক্যাম্পেইন দরকার, যেটা শ্রীলঙ্কা হয়েছে, যেটা ফিলিপিন্স হয়েছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জালালউদ্দিন শিকদার, অসংখ্য ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, ধন্যবাদ জানাচ্ছি রাশেদ মোহাম্মদ জামিল, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই 24 ঘন্টার সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল 24 ঘন্টার আজকের আলোচনা। আশা করছি আগামীতে আপনাদের সঙ্গ পাবো। আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।